সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এসপিএসএস এর সাহায্যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদেরকে ডাটা অ্যানালাইসিস করার সময় প্রায়ই নমিনাল স্কেলে প্রকাশিত কোয়ালিটেটিভ ভেরিয়েবল, যেগুলোকে আমরা ক্যাটাগরিক্যাল ডাটাও বলে থাকি, সেগুলো আলোচনা করার এবং অ্যানালাইসিস করে ফলাফল ব্যাখ্যা করার প্রয়োজন হয়। তো আমরা এই ধরনের দুটি ভেরিয়েবলকে যদি আমরা পারস্পরিক সম্পর্ক দেখতে চাই, তাহলে আমাদেরকে ক্রস টেবুলেশন করার প্রয়োজন হতে পারে। তো আজকের আলোচনায় আমার প্রধানত গুরুত্ব পাবে ক্রস টেবুলেশন কিভাবে করতে হয়, পাশাপাশি সেই দুটি নমিনাল স্কেলে প্রকাশিত ক্যাটাগরিক্যাল ডেটা বা ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, দ্যাট ইজ টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স আমরা করব। অর্থাৎ তাদের ভেরিয়েবল দুটোর মধ্যে কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা সেটা আমরা টেস্ট করব, এবং সেই টেস্ট করার জন্য কাই স্কয়ার টেস্ট ব্যবহার করব, এবং সেটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো। এবং ফাইনালি সেই প্রাপ্ত ফলাফলকে কিভাবে ব্যাখ্যা করতে হয় সেটি নিয়েও আমরা আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে এসপিএসএস এ চলে যাই। আমাদের পূর্বের ক্লাসে যে ডাটা দেখানো আছে সেটা যদি আমরা একটু বিবেচনায় নিয়ে আসি। আগের ক্লাসটিতে দেখিয়েছি আমরা যে কিছু ডাটা ছিল। এখানে একটি ভেরিয়েবল ছিল হচ্ছে জেন্ডার। তো জেন্ডারের সাথে স্টুডেন্ট, জেন্ডার আমরা এখানে দুটো অ্যান্সার নিয়েছি, মেল এবং ফিমেল। আমরা মেলকে 1 এবং ফিমেলকে 2 দিয়ে ক্যাটাগরি করেছি। পাশাপাশি জেন্ডারের সাথে স্টুডেন্টদের টিউশনিতে এনগেজমেন্টের কোনো রিলেশন আছে কিনা সেটা আমরা যাচাই করতে চাই। তো আমরা স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা টিউশনি করে কিনা। তো কেউ অ্যান্সার দিয়েছে ইয়েস এবং কেউ অ্যান্সার দিয়েছে নো। আমরা যদি একটু লেভেল চেঞ্জ করি তাহলে দেখা যাবে ইয়েস এর জন্য আমরা 1 কে অ্যাসাইন করেছিলাম এবং নো এর জন্য আমরা 0 কে অ্যাসাইন করেছিলাম। আমি ভেরিয়েবল ভিউতে গিয়ে আবার একটু দেখাই প্রকৃতপক্ষে ভেরিয়েবল দুটো কি ছিল। আমরা এখানে একটা ভেরিয়েবলের নাম দিয়েছিলাম Q26, দ্যাট ইজ এখানে জেন্ডার অফ দ্য রেসপন্ডেন্ট। তো এখানে আমি একটু দেখাচ্ছি এখানে যে আমরা 1 দ্বারা মেইলকে ইন্ডিকেট করেছিলাম এবং 2 দ্বারা ফিমেলকে ইন্ডিকেট করেছিলাম। তো একইভাবে আমরা যে প্রশ্নটি করেছিলাম যে স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল আর ইউ এনগেজড ইন এনি টিউশন, তো তারা কোনো টিউশন নিতে এনগেজড আছে কিনা এই বিষয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল। তো এখানেও আমাদের ভ্যালু লেভেলস এরকম ছিল, 0 ফর নো এন্ড 1 ফর ইয়েস। তো আমরা এই দুটো ভেরিয়েবলের মধ্যে অর্থাৎ জেন্ডারের সাথে টিউশনির কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমরা ক্রস টেবুলেশন করে দেখব। পাশাপাশি টেস্ট অফ হাইপোথিসিস করে দেখব যে এই ভেরিয়েবল দুটো ইন্ডিপেন্ডেন্ট কিনা। অর্থাৎ আমরা যদি একটু টেস্ট অফ হাইপোথিসিসটা কি হবে আগে একটু দেখে নিতে চাই তাহলে আমার টেস্ট অফ হাইপোথিসিস এরকম হতে পারে। নাল হাইপোথিসিস ইজ নট হবে দেয়ার ইজ নো রিলেশন বিটুইন জেন্ডার এন্ড টিউশন। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হবে দেয়ার ইজ আ সিগনিফিক্যান্ট রিলেশন বিটুইন জেন্ডার এন্ড টিউশন। তো আমরা এইভাবে লিখেছি, চাইলে অন্যভাবেও লিখতে পারতাম জেন্ডার এন্ড টিউশন আর ইন্ডিপেন্ডেন্ট, অন্য যে কোনো ভাবে আমরা লিখতে পারতাম। তো আমরা সাধারণত যে প্রথাটি বেশি ব্যবহৃত হয় সেই নিয়ম কনভেনশন অনুযায়ী আমরা টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স এখানে লিখলাম, ধরে নিলাম। তো এটা ধরার পরে আমরা যদি ডাটাটা কিভাবে অ্যানালাইসিস করব, তো আমরা প্রথমে যেটা যাব অ্যানালাইজ। আমরা যদি প্রথমে ক্রস টেবুলেশন যখন করব তখনই আমার কাই স্কয়ার টেস্টের স্ট্যাটিস্টিকটা ক্যালকুলেশন হয়ে যাবে। তো আমরা অ্যানালাইজে যাব। অ্যানালাইজে গিয়ে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এখানে একটি অপশন আছে যে ক্রস ট্যাবস। তো ক্রস ট্যাবসে গিয়ে আমরা এখান থেকে যদি এখানে কোনো ভেরিয়েবল থাকতো আমরা রিসেট করে নিতাম। তো আমরা একটা ভেরিয়েবলকে রোতে দিয়ে দিব আর একটা ভেরিয়েবলকে কলামে দিয়ে দিব। তো আমরা জেন্ডারটাকে আমরা রোতে দিয়ে দিই, ওতে ইনসার্ট করলাম, ট্রান্সফার করে দিলাম, এবং সে টিউশনিতে এনগেজ কিনা, দ্যাট ইজ আর ইউ এনগেজড ইন এনি টিউশন, Q11 টিউশন নামক যে ভেরিয়েবলটা আছে সেটাকে আমরা কলামসে দিয়ে দিব। এবার আমরা এখান থেকে কিছু তথ্য সেট করে দিব কি কি আমরা চাই। আমরা প্রথমে চলে যাই এক্সাক্ট। এখানে আমরা যদি কনফিডেন্স ইন্টারভ্যাল চাই বা যা চাই আমরা সেটা সিলেক্ট করে দিব। তো আমার এখানে দরকার নাই, আমরা স্ট্যাটিস্টিক্সে চলে যাব। স্ট্যাটিস্টিক্সে এখানে প্রথমেই দেখা যাচ্ছে একটি অপশন আছে কাই স্কয়ার। তো আমরা যেহেতু কাই স্কয়ার টেস্টটা করব আমরা এখানে কাই স্কয়ারটা টিক দিয়ে দিব, মার্ক করে দিব। পাশাপাশি আমরা যদি কন্টিনজেন্সি কোএফিসিয়েন্ট বা আরো যা যা চাই সেগুলো আমরা দিতে পারি। আর যদি কোনো কিছু না চাই তাহলে আমরা কন্টিনিউ দিয়ে এখান থেকে
বের হয়ে আসবে। পাশাপাশি এখানে আমাদের আরো কিছু অপশন আছে, আপাতত আমাদের লাগছে না। যদি কিছু লাগে এখানে আমার ডিসপ্লে ক্লাস্টার বার চার্ট, সুপ্রেস টেবল এগুলো দেওয়ার সুযোগ আছে, বুটস্ট্র্যাপ করার সুযোগ আছে। যদি আমরা সেগুলো চাই আমরা সেখান থেকে মার্ক করে দিব, আদারওয়াইজ ওকে দিয়ে আমরা এখানে বের হয়ে যাব। তো আমরা এখানে আউটপুট উইন্ডোটি পেয়ে গিয়েছি। প্রথমত আমরা একটু রেজাল্ট গুলো দেখতে চাই কি কি এসেছে। এখানে কেস প্রসেসিং সামারি, এখানে আমার ভেরিয়েবল দুটি ছিল জেন্ডার আর হচ্ছে দ্বিতীয় ভেরিয়েবল ছিল আর ইউ এনগেজড ইন এনি টিউশন। তো এই দুটো ভেরিয়েবলের মধ্যে ক্রস ট্যাব হয়েছে। টোটাল অবজারভেশন ছিল হচ্ছে এখানে 44, যেখানে 100% ডাটা আমার এখানে রেসপন্স হয়েছে, কোনো মিসিং অবজারভেশন এখানে নেই। তো আমরা যদি ক্রস ট্যাবুলেশনটা একটু ব্যাখ্যা করি তাহলে আমরা দেখব যে মেল আর এদিকে হচ্ছে মেল ফিমেল আর এদিকে হচ্ছে ইয়েস এবং নো। দেখা যাচ্ছে মেল অথচ নো অ্যান্সার করেছে, দ্যাট ইজ টিউশনিতে এনগেজ নাই এমন হচ্ছে 12 জন, আর এনগেজ আছে এমন হচ্ছে 20 জন। টোটাল মেল ছিল হচ্ছে 32। অপরদিকে ফিমেল নো বলেছে, দ্যাট ইজ টিউশন করে না এমন রেসপন্ডেন্ট হচ্ছে 7 জন, এবং ইয়েস দ্যাট ইজ টিউশন করে এমন স্টুডেন্ট হচ্ছে ফিমেল স্টুডেন্ট হচ্ছে 5 জন। টোটাল ফিমেল স্টুডেন্ট রেসপন্ডেন্ট ছিল এখানে 12 জন। আমরা যদি এই টেবিলটি খেয়াল করি দেখা যাবে যে মেল স্টুডেন্টদের মধ্যে টিউশনিতে এনগেজমেন্টের রেটটি বেশি। এই 44টি ডাটা, আমি একটু গুরুত্ব সহকারে বলতে চাই এখানে, এই 44টি স্যাম্পলের সাপেক্ষে মেল স্টুডেন্ট বেশি টিউশনি করে এবং ফিমেল স্টুডেন্ট অপেক্ষাকৃতভাবে কম টিউশনি করে। কারণ দেখা যায় এখানে 5 জন মাত্র টিউশনি করে, অন্যদিকে 7 জন কোনো টিউশনি করে না। এবার আমরা চলে যাই যে আমাদের কাই স্কয়ার টেবিল যেটি আমার এখানে ক্যালকুলেশন হয়েছে। তো কাই স্কয়ার টেবিল আমরা ইতোমধ্যে সবাই দেখানো হয়েছে যে আমার নাল হাইপোথিসিস কি হবে। তো এখানে পিয়ারসন কাই স্কয়ার যেটি এসেছে এখানে হচ্ছে ভ্যালু এসেছে কাই স্কয়ারে 1.544, ডিগ্রিজ অফ ফ্রিডম এসেছে 1, আর এখানে পি ভ্যালু এসেছে 0.214। এটা হচ্ছে আমার পি ভ্যালু। তো আমরা এই প্রথম মানটি নিয়ে এখানে আমরা ক্যালকুলেশন করব। তো আমরা যদি কাই স্কয়ারের ভ্যালু এখানে 1.544 এটা যদি নেই আর পি ভ্যালু যদি 0.214 নেই এবং আমার কাঙ্ক্ষিত যেটা দেখাতে চাই সেটা হচ্ছে যে আমার নাল হাইপোথিসিস যেটা আমরা ধরেছিলাম একটু আগে, আমরা যেটা দেখিয়েছি যে আমার দেয়ার ইজ নো রিলেশন বিটুইন জেন্ডার এন্ড টিউশন, তাহলে এই নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে না রিজেক্টেড হবে সেটা আমরা দুটো পদ্ধতিতে দেখাতে পারি। একটা হচ্ছে ক্যালকুলেটেড কাই স্কয়ারের সাথে টেবুলেটেড কাই স্কয়ার বা ক্রিটিক্যাল কাই স্কয়ার কম্পেয়ার করে আমরা দেখাতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমরা পি ভ্যালু পদ্ধতিতে পি ভ্যালুর সাথে আমরা লেভেল অফ সিগনিফিকেন্স কম্পেয়ার করেও আমরা আমার এই নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে না অ্যাকসেপ্টেড হবে সেটা আমরা দেখাতে পারি। তো এটা দেখানোর জন্য আমাদের ডিসিশন রুলটা কি হয় সাধারণত সেটা আমরা একটু বলে নিই। তো আমার এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে r-1 ইন্টু c-1, দ্যাট ইজ এখানে রো কয়টি, রো -1 ইন্টু কলাম -1। এখানে আমার যেহেতু ছিল জেন্ডার মেল এন্ড ফিমেল তার মানে দুটি 2-1, আর এখানে c-1 মানে হচ্ছে ইয়েস এবং নো তার মানে দুটি ছিল এখানে, আবারও 2-1, 2-1 ইন্টু 2-1, তাহলে আমার এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা হবে 1। একই সাথে আমরা আমাদের এখানে আরেকটা জিনিস জানা দরকার, আমরা লেভেল অফ সিগনিফিকেন্স কত নিব। যদি আমাদের নির্দিষ্ট করে দেয়া থাকে তাহলে আমরা সেটা নিব, আদারওয়াইজ আমরা লেভেল অফ সিগনিফিকেন্স নিব 0.05, তার মানে 5% লেভেল অফ সিগনিফিকেন্স। এখন আমাদের ডিসিশন নেয়ার উপায় হচ্ছে কাই স্কয়ার ভ্যালু দ্যাট ইজ ক্যালকুলেটেড, যেটা আমরা এসপিএসএস আউটপুট থেকে পেলাম, দ্যাট ইজ ডাটার সাপেক্ষে যেটা পেলাম সেটা যদি লেস দ্যান ক্রিটিক্যাল ভ্যালু হয় তাহলে আমরা নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করে নিব, আদারওয়াইজ আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব। আর যদি পি ভ্যালু মেথড ব্যবহার করি তাহলে পি ভ্যালু যদি গ্রেটার দ্যান 0.05 বা আলফা হয় তাহলে আমরা নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব। তাহলে আমার যে মানটা পাওয়া গেল সেটা আমি একটা এক্সেল ফাইলে একটু লিখতে চাই। তো আমরা প্রথমে লিখে নেই যে আমার কাই স্কয়ারের যে ভ্যালুটা পাওয়া গেল
সেটা আমার কত। আমরা একটু আগে দেখেছি যে কাই স্কয়ার ভ্যালু পাওয়া গেছে 0.214। আমি আবার একটু দেখাচ্ছি কোথা থেকে পেলাম এটা। এটা ছিল আমার আউটপুট ফাইলে কাই স্কয়ার টেস্টের যে টেবিলটি এসেছে সেটা প্রথম রোতে পিয়ারসন কাই স্কয়ার, তো কিন্তু এটা 1.544 এসেছে এটা কাই স্কয়ার। তাহলে আমরা এখানে লিখে নেই 1.544, ঠিক করে নিচ্ছি 1.544। এটা হচ্ছে আমার কাই স্কয়ারের ক্যালকুলেটেড, দ্যাট ইজ এটা হচ্ছে আমার ক্যালকুলেটেড কাই স্কয়ার। তাহলে এখন আমার কাই স্কয়ারের ক্রিটিক্যাল কাই স্কয়ারটা বের করতে হবে। তো ক্রিটিক্যাল কাই স্কয়ার বা টেবুলেটেড কাই স্কয়ার যেটা আমরাই বলি না কেন, তাহলে এটা হচ্ছে কাই স্কয়ার এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল বা টেবুলেটেড, আমি যে নামেই বলি না কেন এটা হচ্ছে টেবুলেটেড। আর এটাকে যদি আমি বলি ক্যালকুলেটেড থাকলো, যেটা আমরা টেবিলে পেয়েছি। আর ক্রিটিক্যাল কাই স্কয়ার বা টেবুলেটেড কাই স্কয়ার এটা আমি ইচ্ছা করলে আমাদের যে কোনো স্ট্যাটিস্টিক্স বইয়ের পেছনে কাই স্কয়ার টেবিল দেয়া থাকে, সেখান থেকে আমরা বের করতে পারি, অথবা আমরা মাইক্রোসফট এক্সেলে এটা অ্যাডিনসে দেওয়া আছে, আমরা এখানেও ফর্মুলা লিখে বের করতে পারি। তো বেশ ফর্মুলাটা কি হবে, আমরা এখানে লিখবো ইকুয়াল কাই এস কিউ, দ্যাট ইজ আমার এখানে কাই স্কয়ারের জন্য কোড হচ্ছে কাই এস কিউ। আমরা এখানে অনেকগুলো অপশন এসেছে, আমরা নিব হচ্ছে ডট ইন ডট আরটি, এটা রাইট টেল টেস্ট, এর জন্য ডট আরটি। এটাই যদি আমি ফার্স্ট ব্র্যাকেট দেই, এখানে আমাকে কি কি লিখতে হবে দেয়া আছে, প্রবাবিলিটি লিখতে হবে। তো প্রবাবিলিটি হচ্ছে আমার 5% লেভেল অফ সিগনিফিকেন্স এর ক্ষেত্রে 0.05, এবং ডিগ্রিজ অফ ফ্রিডম আমি একটু আগে দেখিয়েছি, ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 1, কারণ এটা হচ্ছে r-1 ইন্টু c-1, মানে r যদি হয় 2, c যদি হয় 2, তাহলে 2-1 ইন্টু 2-1 এটা হবে 1। তো এই হচ্ছে, আমরা এটাকে শেষ করি ফর্মুলাটা। এখানে আমার দেখা যাচ্ছে যে আমার কাই স্কয়ার ক্যালকুলেটেড হচ্ছে 1.544 এবং কাই স্কয়ার টেবুলেটেড ভ্যালু হচ্ছে 3.84146। তাহলে এই দুটো ভ্যালু ক্যালকুলেটেড এবং টেবুলেটেড, এই দুটো ভ্যালু যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু অফ কাই স্কয়ার ইজ লেস দ্যান টেবুলেটেড অর ক্রিটিক্যাল ভ্যালু অফ কাই স্কয়ার। তাহলে যেহেতু কাই স্কয়ারের ক্যালকুলেটেড ভ্যালুটি ছোট, কাজেই আমরা বলতে পারি আমাদের নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড। তার মানে আমরা বললাম যে আমাদের নাল হাইপোথিসিস H0 যেটা আছে সেটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেড হবে। তাহলে এটা আমরা একটু চিহ্নিত করে রাখলাম। দেখি এবার আমরা যে কাজটি করলাম সেটা একটু পি ভ্যালু তে করে দেখি, তাতে সেম রেজাল্ট আসে কিনা আমরা একটু দেখতে চাই। যে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হলো, তাহলে পি ভ্যালু আমরা কিভাবে ক্যালকুলেশন করব, এটাও এখানে আমরা ফর্মুলা দিয়ে মাইক্রোসফট এক্সেল থেকে ফর্মুলা দিয়ে করে ফেলবো। তাহলে এখানে ইকুয়াল কাই এসকিউ ডট টেস্ট। তো এটা করতে গেলে আমি একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে একটা যে বিষয়টা দিতে হবে, ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল কাই এসকিউ ডট টেস্ট। এটা দিলে অ্যাকচুয়াল রেঞ্জ দিতে হবে আর এক্সপেক্টেড রেঞ্জ আমাকে এখানে দিতে হবে। তো আমরা এখানে অ্যাকচুয়াল রেঞ্জ এবং অ্যাকসেপ্টেড রেঞ্জ আমি আমার আসলে দরকার নাই, এখানে আমি একটু বলতে ভুলে গেছি, আমার এখানে লাগবে না, এখানে আমার অটোমেটিক বের করা আছে আমার আইকাইসকে, এটা আমার লাগবে না। আমার যদি দেয়া না থাকতো, এখানে আমরা যদি পুরোটাই ম্যানুয়ালি ক্যালকুলেশন করতাম, তাহলে আমরা মাইক্রোসফট এক্সেলে ওই পদ্ধতিতে করতাম। আমার কিন্তু এখানে অলরেডি পি ভ্যালুর মান দেওয়া আছে, সেটা হচ্ছে 0.214। তাহলে আমার আর ফর্মুলা লাগছে না, আমি এখানে সরাসরি এটাকে ক্যান্সেল করে দিই। এটা হচ্ছে আমার 0.214, এটা হচ্ছে আমার পি ভ্যালু, যেটা আমার এসপিএসএস আউটপুট থেকে এসেছে। আর আলফা হচ্ছে আলফা আমরা ধরেছি হচ্ছে 0.05, দ্যাট ইজ 5% লেভেল অফ সিগনিফিকেন্স। তাহলে আমরা এই দুটোকে যেমন একই সাথে কম্পেয়ার করেছি, পাশাপাশি এই দুটোকে আমরা একই সাথে এবার কম্পেয়ার করব। তো আমরা প্রথমে যে টেবিলটি দেখিয়েছি সেখানে বলা ছিল
যদি পি ভ্যালু যদি গ্রেটার দেন আলফা হয় তাহলে আমার নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে। আমি আবারও আমার সেই ডিসিশন টেবিলটি দেখাচ্ছি। এখানে আমরা বলেছিলাম কাই স্কয়ার ভ্যালু ক্যালকুলেটেড যদি লেস দেন ক্রিটিক্যাল ভ্যালু হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব। এই শর্তে আমাদের আজকের আলোচনার কাই স্কয়ারটি অ্যাকসেপ্টেড হয়েছে। আমার পি ভ্যালু মেথডে বলা ছিল যদি পি ভ্যালু গ্রেটার দেন 0.05 দ্যাট ইজ আলফা হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব। তাহলে আমার কিন্তু ইতোমধ্যে এমন রেজাল্টই এসেছে। এখানে দেখা যায় পি ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 0.05, কাজে আমরা পি ভ্যালু মেথডেও দেখতে পাচ্ছি যে আমার নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হয়েছে। তার মানে আমরা যে কাজটি করলাম নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। তো নাল হাইপোথিসিস যদি আমার অ্যাকসেপ্টেড হয় তাহলে আমার কি সিদ্ধান্তে আসবো? কারণ আমার এখানে নাল হাইপোথিসিসে বলা ছিল দেয়ার ইজ নো রিলেশন বিটুইন জেন্ডার এন্ড টিউশন। তার মানে জেন্ডারের সাথে টিউশনি করার কোনো সম্পর্ক নেই। এই কথাটি আমরা সত্য বলে ধরে নিব। তাহলে আমি আমার টেবিলটি সম্পর্কে আরেকবার একটু আউটপুট দেখে আজকের আলোচনা শেষ করব। তাহলে আমরা ক্রস টেবুলেশন করেছিলাম জেন্ডারের সাথে টিউশনি করে কিনা এই মতামতটির সাথে। তো জেন্ডার আমার মেল ফিমেল ছিল, টিউশনি করে কিনা এখানে আনসার ছিল ইয়েস অথবা নো। তো এখান থেকে আমরা ক্রস টেবুলেশন পেয়েছিলাম। এখানে 44টি ডাটা নেওয়া হয়েছিল। এখানে মেল নো বলেছিল 12 জন, ফিমেল ইয়েস বলেছিল, মেল ইয়েস বলেছিল 20 জন। অন্যদিকে ফিমেল নো বলেছিল 7 জন, ইয়েস বলেছিল 5 জন। তো এখান থেকে আমার এই স্যাম্পল ডাটা থেকে আনসার যাই আসুক না কেন, আমি যখন পপুলেশন সম্পর্কে কাই স্কয়ার টেস্ট আমাকে পপুলেশন সম্পর্কে ধারণা দিয়েছে, এই স্টুডেন্টদের পপুলেশন সম্পর্কে দ্যাট ইজ এই স্যাম্পল গুলো যে পপুলেশন থেকে নেওয়া হয়েছে সেই পপুলেশন গুলো সম্পর্কে আমরা মন্তব্য করতে পারি যে জেন্ডারের সাথে টিউশনি করার কোনো সম্পর্ক নেই। তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা এসপিএসএস এর সাহায্যে অন্য একটি ডাটা অ্যানালাইসিস প্রক্রিয়া নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।